স্যার, বলো। চাপ ধীরে ধীরে যদি পরিবর্তন হয় তাহলে সমষ্ণ প্রক্রিয়া হয় কিভাবে? সমস্ত প্রক্রিয়ার মানে কি? তাপমাত্রা সবসময় ফিক্স মানে থাকবে, তাই না? টেম্পারেচার ফিক্সড। হ্যাঁ, তো তাপমাত্রা যদি সবসময় ফিক্স থাকে ওইটা হচ্ছে সমস্যা। তাপ চাপ যদি আস্তে আস্তে পরিবর্তন করা হয়, তাহলে ধরো এরকম হয় যে ভেতরের অণুগুলার আসলে তেমন খুব বেশি চেঞ্জ হয় না। তাপমাত্রা চেঞ্জ মানে কি, ধরো অণুগুলা তুমি এরকম করলা, হুট করেই একদম নিচে নিয়ে গেলা, গ্যাসের অণুগুলা এরকম হলো, যেরকম নিলো। ধরো তুমি হুট করেই চাপ দিলে এটার মধ্যে, তো দেখা যাবে অণুর মধ্যে হিউজ একটা পরিবর্তন হয়েছে। এখানে এদের অভ্যন্তরীণ শক্তির মান তো হিউজ একটা চেঞ্জ হইব, তাপমাত্রারও একটা চেঞ্জ হইব। বাট আমরা একদম ধীরে ধীরে, যদি এটা 100% একুরেট না, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় মানে পুরা শক্তিটাই কাজে রূপান্তরিত হয়। আমরা আজকে পড়বো সেকেন্ড সূত্র, যেটা আসলে পুরোপুরি একুরেট না, তবে একটা অ্যাজাম্পশন, মানে মোটামুটি ধরে নেওয়া যায়। ধরো আমরা এই যে চাপটা দেই, মানে তুমি একটা শক্তি দিতেছ, এই শক্তিটা এত এত আস্তে আস্তে দিতেছ, ধীরে ধীরে দিতেছ, যে অণুগুলো আসলে খুব বেশি তেমন চেঞ্জ হইতেছে না। তেমন চেঞ্জ হইতেছে না মানে এগুলার অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হইতেছে না, মানে তাপমাত্রাটা সবসময় ফিক্স থাকতেছে। অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ মানে তাপমাত্রার চেঞ্জ, তাপমাত্রার চেঞ্জ মানে অভ্যন্তরীণ শক্তির চেঞ্জ। ঠিক আছে? মানে যে তুমি যে শক্তিটা দিতেছো এটা টোটালটা আর কি কাজে পরিণত হচ্ছে। আর আজকে আমরা পড়বো সেকেন্ড সূত্রে, যেটা আসলে কখনোই হইব না। তবে সমষ্ণ প্রক্রিয়া যদি হয়ে যায়, মানে মেনে নেই এটা সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এটা খাটবে যে পুরাটুকি আসলে কাজে রূপান্তরিত হইব। আর কি প্র্যাকটিক্যালি বাস্তবে কখনো সম্ভব না, বাট নর্মালি ধরো এটা ইগনোর করাই যেতে পারে। অনেক আস্তে আস্তে যদি দেওয়া হয়, তাহলে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তেমন হইবই না। তাহলে আমরা ধরতে পারি যে এখানে তাপমাত্রাটা ফিক্স থাকবে। ঠিক আছে? ওই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। যদি মানে ধীরে ধীরে করা হয়, আর দ্রুত করলে তো হিউজ চেঞ্জ হইব। হিউজ চেঞ্জ হইলে মানে এখানে যে এক্সট্রা তাপ আসবো ওইটার কোনো চান্স চান্স নাই। ঠিক আছে? মানে এক্সট্রা তাপের আদান প্রদান হইব না, বাট ভেতরের অণুগুলার হিউজ একটা চেঞ্জ হইব। বুঝছো? এটা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন। তাপের আদান প্রদান হয় নাই, মানে কিউ ফিক্সড। দ্রুত করলে এটা রুদ্ধতাপীয়, আর ধীরে ধীরে করলে এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে? এখন এটা মনে হয় প্রথম পার্টটা করে ফেলছিলাম না, নাকি কোনটা কোন করছিলাম? তোমরা করছো বাকিটা? এটা বাকিটুকু কি করছো নাকি করো নাই? স্যার করছি। আনসার কি মিলে নাই না মিলছে? মিলছে তো। মিলছে। আচ্ছা আচ্ছা, না বোঝার মতো মনে হয় কিছু নাই। প্রথমটা হচ্ছে হঠাৎ করে দ্বিগুণ করছে, মানে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আর পরে ধীরে ধীরে দ্বিগুণ করা হয়েছে, তার মানে ওইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাই তো? তাহলে আমারে একটা ম্যাথ করা লাগবে না? ম্যাথ না করে আনসার বলতে পারবা? এই যে এটা বললো তো, এটা কত? স্যার ওইটা 300 কেলভিন হবে। 300 কেলভিন। কারণ এটা সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা চেঞ্জ হয় নাই। এর আগে যা ছিল 300 কেলভিন, পরের তাপমাত্রাটাও তাই থাকবে। তাই তো? আয়তনটা আমরা কিভাবে করতে পারবো? যদি সমষ্ণ প্রক্রিয়া হয়, তার মানে টিটা ফিক্স থাকে, তাহলে আমরা জানি বয়েলের সূত্র খাটে। তাই তো? বয়েলের সূত্র মানে P1V1 ইকুয়াল ইকুয়াল P2V2। P2V2। তুমি খতে এটা P1 জানো, V1 জানো, V2 মনে হয় বলে দিছে, P2 বের করবা। ঠিক আছে? আর আয়তন V2 বের করার জন্য বলছে, P2 জানো, চাপ দ্বিগুণ করা হয়েছে, V2 বের করবা, পারবা। আর প্রথমটা সূত্রগুলো ছিল তিনটা সূত্র, তাই না? PV টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট মানে হচ্ছে P1V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল P2V2 টু দি পাওয়ার গামা। তারপরটা আমরা বলতাম টেলিভিশনের দর্শক একজন কম, T1V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল T2V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তারপরটা হচ্ছে টেপালি গুড এক কম, T1P1 টু দি পাওয়ার, মানে এটা যে যেমন মনে রাখো, বুঝছো? কারো ভেজাল মনে হতে পারে। 1 মাইনাস, এই তিনটা সূত্র রুদ্ধতাপের লোকের ক্ষেত্রে। তো এই তিনটা আমরা যখন যেটা ইউজ দরকার হয় ওইটা দিয়ে করবো। মনে হয় এটা আর করার দরকার নেই। বুঝছো? তারপরে এটা দেখো, এক পরমাণু বিশিষ্ট একটি আদর্শ গ্যাসকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হঠাৎ এর মূল আয়তনের 1/10 আয়তনে সংকুচিত করা হলো। সংকোচনের পর তাপমাত্রা কত হইব? কিভাবে বের করবা? হঠাৎ করা হয়েছে,
তার মানে এটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই তো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি হয়, বলা হয়েছে যে প্রথম আয়তন যা ছিল, প্রথম আয়তন যদি ভি হয়, হচ্ছে প্রথম আয়তনটা, আর শেষ আয়তনটা কত বলতেছে? মূল আয়তনের মানে আগের আয়তনের 1/10, মানে এটার 1/10, মানে হচ্ছে পরের আয়তনটা হচ্ছে v/10। প্রথম আয়তনটা যদি ভি হয়, পরের আয়তনটা হচ্ছে v/10, ঠিক আছে? প্রথম তাপমাত্রাটা দিয়ে দিচ্ছে T1 17°C, অবশ্যই কেলভিনে নিবা, ডিগ্রি সেলসিয়াসে বসায় দেখো, করে ফেলো না। 17°C মানে কত কেলভিন? যোগ 273 মানে 290 কেলভিন। T1 পাইছো, T2 বের করো। ওই সেম, T1 V1 to the power gamma minus 1 equal T2 V2 to the power gamma minus 1। গামার মান কত? হচ্ছে একানবিক। তো একানবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? 1.67। 1.67। সব বসায় দিলে পরে T2 এর মান পাওয়া যাবে। এগুলো আর কি করা ভালো, যে এরকম ভাবে, যেমন T2 আগেই পাশে নিয়ে আসলা, দেন এটার এখানে নিয়ে আসো, তাহলে কি হইব? T1 into V1 to the power gamma minus 1 by V2 to the power gamma minus 1, পরে আর কি একসাথে করে ফেলো। T1 into এটার উপরে তো gamma minus 1, এটার উপরে gamma minus 1, মানে V1 by V2 হোল পাওয়ার gamma minus 1। সবসময় এইভাবে করবা। যদি V1 ও বের করার দরকার পড়তো, তাহলে এইভাবে নিয়ে আসতা, মানে যেটার উপরে পাওয়ার এটা এরকম ভাবে আগে নিয়ে আসবা, বুঝছো? তারপর সোজা হয়ে যাবে। T2 ইকুয়াল, এখন তো সব জানো, 290, V1 মানে V, V2 মানে V/10, তো মানে এখানে থাকবে জাস্ট 10, 1.67, কিন্তু T2 পাবো। বুঝছো? এটা একটু 27°C তাপমাত্রা এবং এত প্যাসকেল চাপে একটা পিস্টন, সিলিন্ডার পিস্টন এটা 27°C তাপমাত্রা এবং এত প্যাসকেল চাপে একটা সিলিন্ডার পিস্টন ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আবদ্ধ আছে। সমুষ্ণ ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ায় সিলিন্ডারের চাপ 3 গুণ করা হলো। নাইট্রোজেনের আণবিক ভর দিয়ে দিছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক অলরেডি জানো, গামার মানটাও দিয়ে দিছে। গামার মান যদি নাও দিয়ে দিত তাহলে জানা লাগতো, কারণ নাইট্রোজেনটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, তো গামা হচ্ছে 1.4। প্রথম প্রশ্ন হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত আয়তন নির্ণয় করো। তাহলে বলো কেউ, কিভাবে করবা? সমুষ্ণ প্রক্রিয়া মানে টি ফিক্সড, তাহলে কোন সমুষ্ণ প্রক্রিয়া সূত্রটা কি যেন? চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক আছে, তাই না? যেহেতু তাপমাত্রা ফিক্স করে দিছে, তাপমাত্রার সাথে আর আমাদের রিলেশন নাই, তাপমাত্রার সাথে রিলেশন নাই, বাকি দুইটার সাথে রিলেশন আছে। বাকি দুইটার সাথে সম্পর্ক কি? টি যদি ফিক্সড হয় তাহলে বয়েলের সূত্র, তাই না? P1 V1 ইকুয়াল P2 V2। অলরেডি সব জানো, কি কি জানো? P1 টা জানো, V1 ও P2 টাও জানো, তাই না? চাপ 3 গুণ করা হয়েছে, এই যে। তাহলে প্রথম চাপ P1 যদি হয় জাস্ট P, তাহলে P2 টা হয়ে যাইব 3P। P1 P2 পাইলা, V2 টা নির্ণয় করা লাগবে। V1 কত? V1 এটা কি দিয়ে দিছে? সরাসরি দেয় নাই, তাই না? এত তাপে এত সিলিন্ডার 14 গ্রাম নাইট্রোজেন আবদ্ধ আছে, সরাসরি দেয় নাই, তাহলে আমাদের V1 বের করা লাগবে। V1 কোথেকে বের করবা? সার্বজনীন আদর্শ গ্যাসের সূত্র আমরা জানি না। এটা কিন্তু কোনো প্রক্রিয়া রিলেটেড না, এই কথাটা আমি বারবার বলি। এই যে PV ইকুয়াল nRT আদর্শ গ্যাসের সাধারণ সমীকরণ, এটা কিন্তু কোনো প্রক্রিয়া ডিপেন্ডেন্ট না, যে এটা শুধু সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে খাটবে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে খাটবে। এটা কোনো প্রক্রিয়া ডিপেন্ডেন্ট না, এটা সকল ক্ষেত্রে খাটবে, ঠিক আছে? PV ইকুয়াল nRT। তাহলে অলরেডি দেখো সব মান দেয়া আছে, আমাদের V এর মান দরকার।
ভি এর মানটা বের করে নিয়ে আসো। ভি ইকুয়াল এনআরটি বাই পি। এন এর মান কত? গ্যাসের মূল সংখ্যা কত? বলছে 14 গ্রাম নাইট্রোজেন আছে। নাইট্রোজেনের কত গ্রামে 1 মোল? 28 গ্রামে 1 মোল। নাইট্রোজেন গ্যাস 28 গ্রাম 1 মোল। 14 গ্রামে কত মোল? 0.5। 0.5। তো এটা এইবার সবার সরাসরি এখানে এন এর জায়গায় বসে দিতে পারো ডব্লিউ বাই ক্যাপিটাল এম, পারমাণবিক ভর আণবিক ভর, বা এইভাবে করতে পারো যে এন ইকুয়াল মানে ডব্লিউ বাই এম, ভর বলছে 14 আর আণবিক ভর জানি 28, তার মানে 0.5 মোল গ্যাস আছে এখানে। সব বসায় দাও। 0.5। আর এর মান তো খেয়াল রাখো কিসে বসাও, যদি সব এসআই এককে বসাও এই ভিটা পাবা মিটার কিউবে এসআই এককে, আর যদি এগুলা লিটার অ্যাটমসফিয়ারে বসাও আর এর মানটা 0.08206 এটা যদি বসাও তাহলে এটা অ্যাটমসফিয়ারে বসাবা, এটা কেলভিনে বসাবা, ভিটা লিটারে পাবা। তো তুমি যদি ভি এসআই এককে বসাইতে চাও তাহলে এগুলা সব এসআই এককে বসাবা, ভি যদি লিটারে পেতে চাও তাহলে এটা লিটার লিটার অ্যাটমসফিয়ারে বসাবা। ঠিক আছে? তো আমরা এসআই এককে যদি বের করতে চাই তাহলে আর এর মান 8.31 এসআই একক বসালাম। কেলভিন টি কত তো কত, প্রথম প্রথম তাপ 27°C মানে 300 কেলভিন বাই প্রথম চাপ এই যে প্যাসকেল এসআই একক দেয়া আছে 2 × 10⁵। এই যে ভি এর মান পেয়ে গেল, এটা কত আসে? So 6.2325 into 10⁻³ এত মিটার কিউব। এটা এসআই এককে বসাইছি তাই মিটার কিউবে পাবো। ভি2 বের করা দরকার, এখন সব মান জানো এখান থেকে। ভি2 ইকুয়াল P1 V1 বাই P2। P1 2 × 10⁵, V1 এই যে এটা 6.23, আর কি ছিল যেন ওইটা পুরোটা দিয়ে গুণ দিও 2 3 × 10⁻³ আর P2 হচ্ছে চাপ 3 গুণ করা হয়েছে মানে 3 × 2 × 10⁵। আর এটা দেখো কত আসে 2 × 10⁵, 2 × 10⁵, এটা 3 দা ভাগ করলে যেটা আসবে এটা आंसर। ঠিক আছে? 2 পয়েন্ট সামথিং × 10⁻³ যে এটাই 2.08 × 10⁻³ মিটার কিউব। বুঝছো? এরপরে পরে উভয় প্রক্রিয়ায় গ্যাসের উপর কৃত কাজ সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমরা দুইটাই পড়ছি, বলছিলাম এই দুটো হচ্ছে ডিফারেন্ট প্রসেস, তাই না? সমায়তন প্রক্রিয়া যেটার মধ্যে কোনো কাজই হয় না, এটার ক্ষেত্রে কাজের মান তো 0ই। আরেকটা ছিল সমচাপ, তাই তো? এটা নরমাল ইকুয়েশন, একটা আসলে চাপ যদি দিয়ে দেয় তাহলে কাজ বের করা যাইবে, বাট আলাদা কোনো সমীকরণ আমরা আনছিলাম না, তাই না? বাট সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই দুটার ক্ষেত্রে কাজের দুইটা সমীকরণ ছিল। বলো, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের সমীকরণটা কি ছিল? সমষ্ণ প্রক্রিয়া ডব্লিউ কাজের সমীকরণ কি ছিল? বলো। এই আমি ম্যাথ সাথে সাথে করাই দিই যাতে তোমাদের সুবিধা হয়, বুঝছো? যখন একটা বেসিক পড়াই আর সাথে সাথে ম্যাথ গুলা করাই দেই, এই ম্যাথ রিলেটেড যতগুলো আছে সাথে সাথে ওইটা করে ফেলো। তো ম্যাথ যখন করবে এর আগে তো তোমার সূত্রগুলো জানা লাগবে, সূত্রগুলো তো আগে পড়াইছি। সূত্রগুলো ভুলো না, যে সূত্রগুলো একসাথে রেখে পরে আবার একসাথে গিয়ে করবা, এরকম হলে তোমাদের চাপ বাড়বে। তো যখন যেটা পড়া হয় রিলেটেড ম্যাথ গুলার সাথে সাথে করে ফেলবা, সূত্রগুলো তো জানা লাগবে। সমষ্ণ প্রক্রিয়া কি ছিল? ডব্লিউ ইকুয়াল nRT ln V2 by V1 log V2 by V1। এটা। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি ছিল? এটা বইয়ের প্রুফটা তো দেখছো, এটা খেয়াল রাখো, আর আমি একভাবে যে দিছি এটা লিখে রাখো, এটা কাজে দিব। কি ছিল? n মোল গ্যাসের ক্ষেত্রে যদি হয় তাহলে nr বাই গামা মাইনাস 1 T2 minus T2 T1 minus T1। ওকে, ঠিক আছে, সব জানো। তাহলে প্রথম প্রক্রিয়া মানে হলো সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কাজের মান বের করব। ডব্লিউ কি কি লাগবে? এন এর মান লাগবে, মূল সংখ্যা জানো, আর এর মান লাগবে, টেম্পারেচার লাগবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া যদি হয় তাহলে কিন্তু টেম্পারেচার আর চেঞ্জ হইব না, তাই না? প্রথমে যত ছিল ঠিক ততই থাকবে, লগ V2 বাই V1।
V2 বাই V1। এই V2 এর মান কোথা থেকে পাবা? V1 তো এই এনআরটি এটা থেকে বের করছোই, V2 এর মান একটু আগে যেটা বের করছো সেটাই, তাই না? কারণ একটু আগে যেটা বের করছো সেটা সমষ্ণ প্রক্রিয়াই ছিল, তাই তো? যে ক নাম্বারে যেটা করছো সমষ্ণ প্রক্রিয়া আমরা V2 বের করলাম না, 2.08 × 10⁻³ আর V1 টা কত ছিল যেন? 6.23 × 10⁻³ না, এরকম ছিল নাকি? এরকমই ছিল। আচ্ছা দেখো, তাইলে এই V1 জানো, V2 জানো, N জানো, আর জানো, T জানো, T কনস্ট্যান্ট থাকবে যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, এটা পাবা, মনে আর করার দরকার নেই। দেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে W ইকুয়াল nR/γ-1 T2 - T1, nR/γ-1 T2 - T1। তাহলে এখানে কিভাবে করবা? n জানো, মূল সংখ্যা কত? 14 গ্রাম আছে টোটাল, আর বাই 28, তাই তো? মানে 14/28, 0.5 মোল। আর জানো গামার মান কত? 1.4। যদি না বলে দিত তাহলে জানা লাগতো না, কারণ নাইট্রোজেন গ্যাস হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস। γ-1 পাইলা T2, এখন বলো T2 কোথেকে পাবা? T1 জানো, T1 হচ্ছে 27°C মানে 300 কেলভিন। T2 কোথেকে পাবা? এই T2 কোথেকে পাবা? T2 এটা কোন প্রক্রিয়া আনা হয়েছে? T2 যেটা বের করবো রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া T2 এর মান বের করতে পারবে না? তুমি অলরেডি কি জানো, P জানো। এই V1 V2 দেখো এই সম্পর্ক দিয়ে কিন্তু করবা না, যে আমি তো T2 বের করবো, তাহলে তুমি এটা দিলা যে Tv⁴ ইকুয়াল কনস্ট্যান্ট, মানে T1 V1 γ-1 ইকুয়াল T2 V2 γ-1। এটা দিয়ে করে ধরো T1 জানো, V1 জানো, V2 জানো, করে দিলা। বাট এই যে এইখানের যে V2টা বের করছো এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া ছিল না। এটা দিয়ে করতে পারবা না, T2 এর মান বের করতে পারবা না, কারণ এই V2 এর মান তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বের করো নাই, তো সমস্ত প্রক্রিয়া বের করছো, তাহলে এটা না। বাট এটা তো আমরা জানি যে চাপ যে 3 গুণ করা হয়েছে সেটা দুই ভাবে করা হয়েছে। প্রথমে হুট করেই করা হয়েছে, প্রথমে ধীরে ধীরে করা হয়েছে মানে সমষ্ণ প্রক্রিয়ায়, এরপরে হুট করে করা হয়েছে মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে চাপ তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া 3 গুণ হয়েছে, এটা তো জানি। চাপের সাথে আয়তনের তাপমাত্রা সম্পর্ক দাও, এটা তো পেয়ে যাবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া চাপের সাথে তাপমাত্রা সম্পর্ক কি জানো? T p⁻1 - γ/γ, এটা কনস্ট্যান্ট, তাই না? T1 P1⁴ γ/γ ইকুয়াল T2 P2⁴ γ/γ। ঠিক আছে, তাহলে এখান থেকে সবই তো জানো। কিছু T2 এর মান বের করবা, P1 P2 জানো, তাই এইটারে এক পাশে নিয়ে এসো, বারবার বলি। P1 নিচে আসবে, P2 হোল আছে এটা, তাহলে একবার লিখতে পারি এটা P1/P2 হোল পাওয়ার 1 - γ/γ ইন্টু T1। P1 যা, P2 হচ্ছে তার 3 গুণ। P1 যদি হয় জাস্ট P2 হচ্ছে 3P, ভাগ করে দিলে 1/3 P2⁴ 1 - γ/γ, মানে 1 - 1.4, 0.4/1.4 ইন্টু T1 টা হচ্ছে 300 কেলভিন। T2 এর মান পেয়ে গেলাম। T2 পাইছো মানে N জানো, আর জানো, গামা জানো, T2 জানো, T1 জানো, মান বের করতে পারবে। বলো এটা কি বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝছি। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে কেউ বা কিছু না বুঝলে বা অন্য কিছু মাথায় আসলে সাথে সাথে বলে দিও যে এটা কেন করলাম না, এটা কেন করলাম। প্রবলেম সলভিং এ অনেক কাজে দিব। মানে কোন একটা প্রশ্ন তুমি ধরো ডিফারেন্টলি নিজে থেকে চিন্তা করতে পারবা, আর হুট করে ধরো আমি যাই করে দেই তুমি ওইভাবেই সব নিতেছো, তাহলে হয়তো এরকম হইব যে নতুন একটা প্রশ্ন তুমি হুট করে চিন্তা করতে পারো না। ঠিক আছে, কেন এটা করলাম এই ধরনের প্রশ্ন করো। এই প্রবলেমস টু মানে দ্বিতীয় মাত্রা আমরা যেগুলো পড়ছিলাম 4টা প্রক্রিয়া, ওই 4টা প্রক্রিয়ায় সূত্রগুলো একসাথে করার দরকার ছিল, করে দিই। এটা যেটা করতেছি এটা তো কিন্তু PowerPoint-এ স্যার তো। ওখানে প্রশ্ন তো ছিল উভয় প্রক্রিয়ায় গ্যাসের উপর কৃতকাজ হবে কিনা। হ্যাঁ,
উভয় প্রক্রিয়ায় গ্যাসের উপর কৃত কাজ সমান হবে কিনা? হ্যাঁ। তো না, ঠিক আছে, হচ্ছে। তুমি এটা বের করলা, ধরো এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া W1, এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া W2। তো দেখবা যে দুইটা সমান আসে কিনা। কোনটার ক্ষেত্রে কি আসে? সমান আসবে না। ঠিক আছে। সমষ্ণ প্রক্রিয়ার কি, এটা ডিফারেন্ট প্রসেস। এটার মধ্যে এরকম যে পুরা কাজটাই মানে যাই করা হয়, যে শক্তিটা দেওয়া হয়, এটা টোটালটাই কাজে পরিণত হয়। এরকম প্রক্রিয়া প্রকৃতিতে কখনোই সম্ভব না। ঠিক আছে। তো দেখো এরপরে পাওয়ার পয়েন্ট তৈরি করলে এটা ভালোই, তো এই সবটা এটা রাখো সবসময়। মানে চারটা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জাস্ট যা যা জানি ওইগুলা ডিফারেন্ট পার্ট গুলা লিখবো। প্রথম প্রথম কি ছিল? সমচাপ প্রক্রিয়া, মানে আইসোবার। এই আইসোবারিক প্রসেসে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটার রূপ কি ছিল? তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল জাস্ট এটা, তাই না? ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। দেন এটারে আমরা একটু চেঞ্জ করে এরকম ভাবে লিখতে পারছিলাম ডিইউ প্লাস পিডিভি, তাই তো? এখন এটারে আর চেঞ্জ করা যাবে না, কারণ সমচাপ যেহেতু, যদি ডিপি থাকতো তাহলে ওইটারে জিরো লিখতে পারতাম, তাই তো? যদি এটা জানো না তাহলে ওইটা নাই, শেষ। আর আরেকটা সূত্র ছিল, যদি সমচাপ প্রক্রিয়া হয় তাহলে কার সূত্র খাটবে? চাপ যদি সবসময় ফিক্স থাকে, চার্লসের সূত্র। চার্লসের সূত্র, মানে ভি বাই টি কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা ভি বাই টি কনস্ট্যান্ট মানে V1/T1 ইকুয়াল V2/T2। ঠিক আছে, একটু লিখে ফেলো আর এটা রাইখো আর কি একসাথে। সমচাপ প্রক্রিয়া, দেন সমায়তন সমায়তন প্রক্রিয়া, এটার রূপ কি হইব? প্রথম রূপ এটা লেখো ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। নরমাল থাকলো, যেহেতু সম আয়তন প্রক্রিয়া, তাহলে এটা যদি আমরা পরে লিখি ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস পিডিভি, যেহেতু সম আয়তন মানে আয়তন চেঞ্জ হয় নাই, মানে ডিভিটা জিরো, তাই তো? ডিভি যদি জিরো হয়, এই টার্ম জিরো, জিরো দিয়ে গুণ দিলে এটা টোটালটাই নাই, তার মানে এখানে থাকবে জাস্ট ডিকিউ ইকুয়াল ডিইউ। এটা হচ্ছে ওইটার ক্ষেত্রে এটাই থাকবে, সমচাপের ক্ষেত্রে চেঞ্জ হইব না, এটার ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল ডিইউ। আর দেন সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আরেকটা সূত্র জানি, বলো এটা কার সূত্র? যে সম আয়তন হয়, তাপীয় সূত্র। রেনুর চাপীয় সূত্র। তাইলে ওইটা ছিল পি প্রপোর্শনাল টু টি, তাই না? পি বাই টি কনস্ট্যান্ট, এটা মনে রাখতে পারো, বা P1/T1 ইকুয়াল P2/T2। পি বাই টি কনস্ট্যান্ট মনে রাখবা, তাহলে এটা এমনিতে বলতে পারবা P1/T1 ইকুয়াল P2/T2। সমায়তন গেল, দেন এই দুইটা খুব গুরুত্বপূর্ণ, সমষ্ণ। এই দুটার ক্ষেত্রে কিন্তু এখানে কাজ জিরো, ডব্লিউ হচ্ছে জিরো, তাই না? কারণ আয়তন চেঞ্জ হইতেছে না, মানে স্মরণ হইতেছে না, তো স্মরণ নাই তার মানে কাজ নাই, ডব্লিউ জিরো। আর সমচাপের ক্ষেত্রে কাজ আছে, কাজ নাই যে তা না, তবে আলাদা কোনো ইকুয়েশন নাই, কারণ এখানে চাপটা তো জাস্ট কনস্ট্যান্ট, চাপটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? এটার ক্ষেত্রে আমরা সমচাপের ক্ষেত্রে বের করছিলাম এনআরটি লন, সমচাপের ক্ষেত্রে ছিল নাকি? সমচাপের ক্ষেত্রে ডব্লিউর মান না, সমসম্পর্কের ক্ষেত্রে বের করছিলাম, তাই না? সমচাপ সমষ্ণ প্রক্রিয়া এনআরটি লন V2/V1। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বের করছিলাম, তাই না? এখানে আর কি বের করা যাইব, পি এটারে ফিক্স রেখে, যেমন ধরো এটা পিডিভি, এখানে পিটা তো কনস্ট্যান্ট, তাই না? তো পি রে রিপ্লেস করে এটা এটা সবসময় এইভাবে করতে পারবা, কারণ পি যেহেতু কনস্ট্যান্ট, তুমি যেভাবে ধরো করতে চাচ্ছ সেভাবে এটা এটা করতে পারবা। ডব্লিউ ইকুয়াল পিডিভি, তাহলে আমি এটা ইন্টিগ্রেট করব, তাহলে ডব্লিউ পাবো, আর পি রে ধরো চেঞ্জ করে দিলা কি দিয়ে, যেহেতু পিভি ইকুয়াল এনআরটি, পি ইকুয়াল এনআরটি বাই ভি, তাই তো? এটা দিয়ে নিতে পারো, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যাবে আর কি, পরে ইন্টিগ্রেশনটা করতে পারবা না, কারণ এই টিটা কনস্ট্যান্ট না, তাই না? পিটা কনস্ট্যান্ট ছিল বাট এটা কনস্ট্যান্ট না। ভি রে তুমি ইন্টিগ্রেশন করবা, ঠিক আছে, ভিটা চেঞ্জ হয়, বাট টি তো চেঞ্জ হয়, তাই না? তো টি রে বাইরে নিতে পারবা না, তো এই প্রক্রিয়া করতে পারবা না। এটার ক্ষেত্রে আলাদা করে কোনো সূত্র মনে রাখার দরকার নাই, জি ডব্লিউ ইকুয়াল পিডিভি, এটাই মনে রাখো। সমায়তনে ডব্লিউ জিরো, সমষ্ণ প্রক্রিয়ায় প্রথম সূত্রটা ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ,
বলো এখানে একটা টার্ম জিরো, কোন টার্ম জিরো? ডিউ জিরো। ডিউ জিরো। সমষ্ণ মানে টি ফিক্সড, যেহেতু টি ফিক্সড তার মানে তাপমাত্রা সবসময় একই থাকবে। তাপমাত্রার চেঞ্জ যে কথা, ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির চেঞ্জ একই কথা। ডিইউ যেহেতু জিরো তার মানে এখানে জাস্ট ডিকিউ ইকুয়াল ডিডব্লিউ। মানে এটা আর কি একটু অন্যরকম প্রসেস, এটা প্রকৃতিতে সরাসরি আসলে কখনোই সম্ভব না। মানে হাইপোথেসিস একটা করলে সম্ভব, বাট আমরা অ্যাজাম্পশন ধরে ধরে নেই যে সম্ভব। পুরা কাজটুকুই, তাপটুকুই কাজে রূপান্তরিত হইব, এটা আসলে টোটালটা সম্ভব না। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে ডব্লিউর একটা সমীকরণ ছিল আর আরেকটা সমীকরণ ধরো একটা পাইলে, আর এখানে কার সূত্র খাটবে? বয়লের সূত্র, তাই না? মানে পিভি কনস্ট্যান্ট বা P1V1 ইকুয়াল P2V2, এটা জানো। আর হচ্ছে কাজের সমীকরণটা যেটা বলে রাখবো, ডব্লিউ ইকুয়াল এনআরটি লগ V2/V1। চলে গেল সমষ্ণ। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, একটু ডিফারেন্ট, অ্যাডিয়াবেটিক প্রসেস। তো সমায়তন, আইসোকোর, সমষ্ণ, আইসোথার্ম। আর রুদ্ধতাপীয় যেটা তাপকে রুদ্ধ করে দাও, তাইলে অ্যাডিয়াবেটিক প্রসেস। এর ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ, বাট এখানে যেহেতু কোনো তাপের আদান প্রদান নাই, তোমার ডিকিউ জিরো। ডিকিউ যদি জিরো হয় তার মানে ডিডব্লিউ বা ডিইউ যেটাই বলো এটা ইকুয়াল মাইনাস ডিইউ। হচ্ছে তাপগতিবিদ্যার সূত্রের রূপ, এই যে এটা। দেন এইখানে যেহেতু শুধু কিউটা চেঞ্জ হইতেছে না, বাকি পিভিটি তিনটাই চেঞ্জ হইতেছে, তাই তিনটা দিয়ে আমরা তিনটা সূত্র পাবো। তিনটা সূত্র কি? প্রথমে ছিল পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, তাই না? বা P1V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল P2V টু দি পাওয়ার গামা। দেন টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, এটাই করবো, এটা মনে রাখবা। আর শেষে হচ্ছে ওইটার সূত্রটা, কাজ ইকুয়াল এনআর বাই গামা মাইনাস 1 T2 মাইনাস T1। এই শেষ। তাপগতিবিদ্যাতে এমনিতে ফিজিক্স সেকেন্ড পেপারে নর্মালি ধরো অনেক সূত্র পাবা, তাপগতিবিদ্যাতে অনেক সূত্র পাবা, তাহলে এগুলো মনে রাখা লাগবে না, তুমি এতে ঝামেলা করে দেবা। সূত্রগুলো লিখে রাখো, ঠিক আছে? এটা লিখে রাখো, দেখা দিলাম। আর যদি এখানে আরো কিছু ইনপুট হয়ে যাবে, এগুলাতে আর কিছু ইনপুট হইব না, তো এখানে লেখার দরকার নাই। আর একটা লিখতে পারো আলাদা করে, ওই যে সিপি/সিভি এর সাথে আর এর যে সম্পর্কগুলা, ওগুলো আলাদা করে লিখে ফেলো একসাথে, ঠিক আছে? আমরা পরে যাই, তোমাদের তো লিখে ফেলছি। দেন হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল এতদিন ছিল ডিফারেন্ট প্রসেসে, আমরা দেখছি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্র আসলে ছিল শক্তির নিত্যতা সূত্রের একটা রূপ, তাই না? আমরা একটা সার্টেন পরিমাণ তাপ ওইটারে দিছিলাম, ওইটা দুইটা ধাপে ব্যয় হয়। একটা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়, যদি কমে তাপ শুষে নেওয়া হয় তাহলে কমে যাইব। যে তাপটা দেওয়া হয় এটা দুই ভাবে ব্যয় হয়, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির দিকে, আর বাকিটা হচ্ছে কাজে রূপান্তরিত হয়, তাই তো? মানে শক্তির নিত্যতা সূত্রের ওইটা একটা আলাদা ফর্ম, আর কিছুই না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলে যে কোন দিক থেকে আসলে শক্তির ফ্লো হইব, এটা কি বেশি শক্তি থেকে কম দিকে, নাকি কোন দিকে তাপের ফ্লো হইব সেটা। মানে এই যে তাপ শক্তিটা প্রথমটাতে পড়ছো, যে তাপ শক্তি কিভাবে, মানে নিত্যতা সূত্র কিভাবে মেনে চলে। আর এখানে পাবা যে তাপ শক্তি কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়। নর্মালি আমরা এটা জানি যে তাপের ফ্লো কোন দিক থেকে কোন দিকে হয়, তাপের ফ্লো কোন দিক থেকে কোন দিকে হয়, এটা কিভাবে ডিফাইন করবা? একটা দুইটা বস্তু আছে, এই দুইটা বস্তুর কোনটা থেকে কোনটাতে তাপের ফ্লো হইব, কিভাবে বলতে পারবো? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যাবে। তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা, মানে যার তাপমাত্রা বেশি, যার উষ্ণতা বেশি, তাপের কি পরিমাণ তাপ কার মধ্যে আছে ডাজন্ট ম্যাটার, বাট কার তাপমাত্রা বেশি ওইটা ম্যাটার, তাই না? যার তাপমাত্রা বেশি থাকবো, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপের আদান প্রদান হইব। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এই কথাটাই মেইনলি বলে, বাট এটারে আরেকভাবে বলা যায় যে ধরো আমরা এই কাজ করবো, একটু আগে যেটা দেখছিলা যে তাপটুকু দেই ওইটা আসলে দুইটা ধাপে ব্যয় হয়।
তাই না? একটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করে, মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়, আর একটা হচ্ছে কাজে রূপান্তরিত হয়। সেটা কেউ চিন্তা করতে পারে যে আমি যেই তাপটা দিলাম, এটাকে টোটালি কি কাজে পরিণত করা যাবে কিনা। টোটালি কাজে পরিণত করা যাবে কিনা মানে উষ্ণতা বাড়াবা না, মানে তাপের আর আদান প্রদান নাই, টোটালি শুধুমাত্র মানে একই সিস্টেম, যে তাপটুকু দিচ্ছ সেটাকে কাজে রূপান্তরিত করবা। মানে বুঝাইতে পারি নাই, চিন্তা করো এরকম, এটা একটা সিস্টেম, এই সিস্টেমের তাপমাত্রা তুমি চেঞ্জ করবা না, মানে তাপমাত্রা ফিক্সডই থাকবে, একটা ফিক্স পরিমাণ তাপ দিবা, ওই তাপ টুকরে টোটালি কাজে পরিণত করবা, তাপের তাপমাত্রা চেঞ্জ হইব না, তাপ চেঞ্জ হইব, এই তাপ টোটালি কাজে পরিণত হইব। এটা আসলে কখনোই সম্ভব না। এটাই হচ্ছে দ্বিতীয় বিদ্যা, মানে দ্বিতীয় গতি দ্বিতীয় সূত্রটার সেকেন্ড রূপ। বাট কথা এটা, যেটা যে কথা একটু আগে যে কথাটা বলছি, মানে তাপের ফ্লো কোন দিকে হইব, এটা আসলে এক কথাই। এই কথাটা আমাদের বলে, পরের কথাটা আমাদের বলে যে সব তাপ টুকরে তুমি শক্তিতে কনভার্ট করতে পারবা না। তার মানে এরকম যদি কনভার্ট করতে চাও, ধরো এরকম প্রসেস দরকার যে এখানে তাপমাত্রা ডিফারেন্স থাকবে, তাই না? তাহলে অধিক তাপমাত্রা থেকে নরমালি নরমালি কম তাপমাত্রার বস্তুতে তাপের ফ্লো হইব। আর তাপমাত্রা ডিফারেন্স নাই, তাহলে নরমালি কখনোই এই নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের ফ্লো কখনোই হইব না। কারণ এইটারে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডিফাইন করছে, বাট কথা আসলে একটাই, সেটা হচ্ছে তাপ উষ্ণ তাপমাত্রার বস্তু থেকে আর নিম্ন তাপমাত্রার বস্তুতে যাইব। যদি তুমি উল্টা গুলা করতে চাও তাহলে কখনোই করতে পারবা না। একটা যদি আমরা এরকম করি যে ধরো না, পুরো তাপটুকুই কাজে রূপান্তরিত করব, যেহেতু তাপমাত্রা ডিফারেন্স নাই, তাহলে নর্মালি কখনো তুমি তাপের ফ্লো করাইতে পারবা না। তো কি করা লাগবে? যন্ত্র সাহায্য নেওয়া লাগবে। কি যন্ত্র? তাপরে কনভার্ট করার যন্ত্র, মানে হচ্ছে তাপীয় ইঞ্জিন। ঠিক আছে? তাহলে এই সূত্রগুলার, এই কথাগুলার এই বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডিফাইন করছে। এরকম 5টা বিবৃতি আছে, তোমাদের বইয়ে মেবি 4টার মতো দেয়া আছে। ক্লোসিয়াসের বিবৃতি, কার্নোর বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি, ক্যালভিনের বিবৃতি, এই 4টা মনে হয় দেয়া আছে, তাই না? এই 4টা বিবৃতি 4জন বিভিন্ন রকম ভাবে, তোমরা লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো।